হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ তোমরা বেশ ভালো আছো। আজকে আমরা উদ্ভাসের যে ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুকটা আছে, সেই কনসেপ্ট বুকের তড়িৎ রসায়ন চ্যাপ্টার নিয়ে একটু কথাবার্তা বলব। এই তড়িৎ রসায়নের কনসেপ্ট বুকের কোন টপিকগুলাকে তুমি বেশি ফোকাস করবা এবং কোন টপিকগুলাকে কম ফোকাস করবা, এই জিনিসপত্রগুলো নিয়ে আমরা আলোচনা করব। যাতে করে কনসেপ্ট বুক পড়তে গিয়ে তোমাদের কোনো ভুল না হয়। কোনগুলাকে বেশি ফোকাস করতে হবে এবং কোনগুলাকে কম ফোকাস করতে হবে। তো আমরা আমাদের একটা কোর্স নিয়ে একটু কথাবার্তা বলি প্রথমেই। আমাদের ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুক সলভ কোর্স রসায়ন আছে। মানে এক কথায় ২৪ ব্যাচের যে কনসেপ্ট বুকটা দিয়ে দিছে উদ্ভাস, সেই কনসেপ্ট বুকের একদম A to Z তুমি সলিউশন পাবা আমাদের এই কোর্সে। এই কোর্সে আমরা কনসেপ্ট বুকের প্রত্যেকটা টপিক ধরে সলভ করাইছি। আমাদের তড়িৎ রসায়নে এই চ্যাপ্টারে তোমার টোটাল ক্লাস নিয়েছি আমরা হচ্ছে ৫ টা, ৪ টা দিয়ে হয় নাই, আমাদের ৫ টা ক্লাস লাগছে। আর ৫ টা ক্লাসের লেংথ হচ্ছে তোমার ৬.৫ ঘন্টা মনে হয়। এই ৬.৫ ঘন্টা ক্লাসে আমরা তড়িৎ রসায়নের কনসেপ্ট বুকের একদম A to Z সমস্ত প্রবলেম সলভ করাইছি এবং ওই প্রবলেম সলভ করার জন্য যে থিওরি গুলা দরকার সবই করাইছি। কোর্স ফি কত ভাইয়া? কোর্স ফি ৳১৫০০। কেউ যদি এই কোর্সে ভর্তি হতে চাও তাহলে সেক্ষেত্রে এই নাম্বারে তোমরা হচ্ছে বিকাশ অথবা রকেটে সেন্ড মানি করবা। সেন্ড মানি করে আমাকে জানাবা, তাহলে আমি তোমাকে কোর্সে এনরোল করে দিব। তো চলো আমরা আর কথা না বাড়াই। এখান থেকে কোন জিনিসগুলা ভালোমতো পড়বা সেই জিনিসগুলো একটু তোমাদেরকে আমি দেখাই দেই। প্রথমেই করবা এই ধাতুর সক্রিয়তা সিরিজ। ভাই ধাতুর সক্রিয়তা সিরিজ তোমাকে মনে রাখতেই হবে। কারণ এটা বিভিন্নভাবে তোমার পরীক্ষায় কাজে লাগবে এবং বিভিন্নভাবে প্রশ্ন সলভ করতে তোমার এটা কাজে লাগবে। সক্রিয়তা সিরিজ অবশ্যই মুখস্থ করবা। এখানে শর্টকাট তুমি নিজে থেকে যদি বানাইতে পারো, সেই শর্টকাট অ্যাপ তুমি ইউজ করো অথবা উদ্ভাসেরটা ইউজ করো অথবা তুমি যে টিচারের কাছে পড়ছো, যার কাছেই পড়ো না কেন, যেই শর্টকাটই পারো না কেন, তুমি শর্টকাট দিয়ে হোক, যেভাবেই হোক, এই সক্রিয়তা সিরিজটা মনে রাখবা। এরপর আসো, এখান থেকে তোমার এই যে ইয়েটা পড়বা, এই যে রাজ অম্লটা কি? এখান থেকে পড়বা রাজ অম্লটা কি? আর এই রাজ অম্ল কিভাবে তোমার হচ্ছে সোনাকে দ্রবীভূত করে আরকি। মানে রাজ অম্লে কিভাবে সোনা দ্রবীভূত হয়, এই বিক্রিয়ার কৌশলটা একটু ভালোমতো দেখবা। এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, বুয়েট ভর্তি পরীক্ষায়। যে রাজ অম্লে কিভাবে তোমার হচ্ছে সোনা দ্রবীভূত হচ্ছে, এই কৌশলটা একটু ভালোমতো দেখবা। বিক্রিয়া আকারে তোমার কিন্তু লিখতে হবে। আর ক্যাটায়নের এই সক্রিয়তা সিরিজ মুখস্থ করার কোনো দরকার নাই। কারণ ধাতুর সক্রিয়তা সিরিজ যেটা, এই ক্যাটায়নের সক্রিয়তা সিরিজ কি? সেটাই। কারণ ধাতুর সক্রিয়তা সিরিজে কি উপর থেকে নিচে গেলে সক্রিয়তা কমে, আর ক্যাটায়নের সক্রিয়তা সিরিজে উপর থেকে নিচে গেলে কি সক্রিয়তা বাড়ে। জাস্ট এটুকুই, আর কিছুই না। অ্যানায়নের সক্রিয়তা সিরিজটা একটু মনে রেখো। এই যে এটা মনে রাখার জন্য একটা ছন্দও আছে, এই যে নাসায় কোলা ব্যাঙ হাসে, এটা দিয়েও মনে রাখতে পারো। কারণ তুমি যখন তড়িৎ বিশ্লেষণ করবা, সেই তড়িৎ বিশ্লেষণে তোমার অ্যানোডে কোনটা গিয়ে তোমার হচ্ছে চার্জ মুক্ত হবে, সেইটা বের করার জন্য তোমার আসলে এই অ্যানয়েডের সক্রিয়তা সিরিজটা মনে রাখতে হবে তোমাদেরকে। ওকে। তড়িৎ পরিবাহী এই যে তোমার হচ্ছে এখান থেকে এই তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর ক্ষেত্রে তোমরা পড়বা যে কোনগুলা হচ্ছে সবল তড়িৎ বিশ্লেষ্য, তারপরে কোনগুলা হচ্ছে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, আর কোনগুলা হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য। এইটা কিন্তু এমসিকিউ এর জন্য ভেরি ইম্পোর্টেন্ট। এটা কিন্তু অনেকে পড়বা না, ওই স্কিপ করে চলে যাবা। তখন পরীক্ষার প্রশ্ন আসলে কিন্তু হুট করে পারাটা মুশকিল হয়ে যাবে। তো এটা একটু দেখে নিবা যে কোনগুলা সবল তড়িৎ বিশ্লেষ্য, কোনগুলা দুর্বল আর কোনগুলা তড়িৎ অবিশ্লেষ্য। আর এখান থেকে পড়বা যে ধাতব পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর মধ্যে পার্থক্য। এটা একটু পড়তে পারো। যদি কখনো আসলে তোমার এমসিকিউতে কাজে লাগে, অত বেশি ইম্পোর্টেন্ট না। এখন আসো টাইপ 1 তড়িৎ বিশ্লেষ্য পরিবাহিতা। ভাই এই পরিবাহিতা ভেরি ইম্পোর্টেন্ট ফর কুয়েট। এই তড়িৎ বিশ্লেষ্যের পরিবাহিতা ভেরি ইম্পোর্টেন্ট ফর কুয়েট। এবার যেহেতু কুয়েট আলাদা পরীক্ষা নিচ্ছে, তো এই তড়িৎ বিশ্লেষ্যের পরিবাহিতা নিয়ে একটু ভালো মতো পড়াশোনা কইরো। এই জিনিসটা একটু ভালো মতো বুঝো এবং ম্যাথগুলা একটু ভালো মতো কইরো। এই তড়িৎ বিশ্লেষের পরিবাহীটা অনেকেই কিন্তু স্কিপ করে চলে যাও। এটা স্কিপ কইরো না। এই জিনিসটা ভালোমতো পড়ো। ভালোমতো পড়ো এই সেন্সে, যেহেতু এবার কুয়েট আলাদা পরীক্ষা নিচ্ছে, সো কুয়েটের জন্য কিন্তু এটা খুবই ইম্পোর্টেন্ট। এটা একটু ভাই ভালোমতো পইরো। আমরা অবশ্যই চেষ্টা করছি এই জিনিসটা খুব ভালোমতো পড়ানোর। আর তোমরা যদি নিজেরা ভালোমতো পড়ে নিতে পারো, ইটস ওকে। আর না পারলে আমাদের কোর্সের হেল্প নিতে পারো। কিন্তু এটা কিন্তু পড়তে হবে। এটা কিন্তু পরীক্ষায় আসার ভালো রকমের একটা পসিবিলিটি আছে। তোমরা অনেকেই কিন্তু এটা স্কিপ করতেছো। এটা কিন্তু খুব একটা ভালো সাইন না। কারণ কুয়েট ভর্তি পরীক্ষা সবার আগে তোমাদের এবার। এন্ড কুয়েট পরীক্ষা যদি সামহাউ তোমাদের খারাপ হয়ে যায়, তখন কিন্তু ঝামেলা আছে। এখানে যে অঙ্কগুলা দেওয়া আছে, এই অঙ্কগুলা খুবই ভালো মতো করবা। এই অঙ্কগুলা যদি করতে পারো, আমার বিশ্বাস এই টাইপের অঙ্কই তোমাদের ভর্তি পরীক্ষায় আসবে। এর বাইরে কোনো অঙ্ক আসবে না। এই টাইপের অঙ্কগুলা ভালো মতো করলেই হবে আরকি। এই টাইপের অঙ্ক, এই যে ৫ টা অঙ্ক আছে বা ৪ টা অঙ্ক আছে, এই ৪ টা অঙ্ক ভালো মতো করবা। এই ৪ টা অঙ্ক ভালো মতো করলেই হবে। তড়িৎ বিশ্লেষণ বা তড়িৎ বিশ্লেষ্য কোষ যেটা আরকি, এখানে তুমি কি পড়বা? আমি তোমাকে বলি। এই যে দেখো, এই যে পেজটা আছে না? এই পুরা পেজটা, সরি, এই পেজটা হচ্ছে রিডিং দিবা। এই পেজটা কি করবা? এই পুরা পেজটা একবার রিডিং দিবা। এই পুরা পেজটা রিডিং দিতে পারলে তোমাদের জন্য ভালো। এই পুরা পেজটা রিডিং দিবা। এটা রিডিং দিবা।
এটা রিডিং দিতে পারলে খুব ভালো। তোমাদের এমসিকিউ এর জন্য খুব ভালো। এটা রিডিং দিবা। আর এই যে ছকটা দেখতেছো, এই ছকটা বুঝে, বুঝে সলভ করবা। এই ছকটার ক্ষেত্রে ভালোমতো বুঝবা যে কখন ক্যাথোডে কি উৎপন্ন হবে, অ্যানোডে কি উৎপন্ন হবে, এটা কিন্তু ভালোমতো তোমাকে বুঝতে হবে। কারণ এখান থেকে ভর্তি পরীক্ষায়, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা সহ অন্যান্য ভার্সিটি ভর্তি পরীক্ষায় এইখান থেকে প্রশ্ন হবে। এই ছকটা ভালোমতো পড়বা যে গলিত দ্রবণ নিলে ক্যাথোডে কি উৎপন্ন হবে, অ্যানোডে কি উৎপন্ন হবে, অ্যাকুয়াস সলিউশন নিলে ক্যাথোডে কি উৎপন্ন হবে, অ্যানোডে কি উৎপন্ন হবে, এগুলো একটু ভালোমতো দেখবা। তো ফ্যারাডের সূত্র ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। এখান থেকেই প্রশ্ন আসার পসিবিলিটি সবচেয়ে বেশি রিটেনে, ফ্যারাডের সূত্র থেকে। ফ্যারাডের সূত্র যতগুলা প্রবলেম এখানে দেওয়া আছে, তুমি যদি সবগুলা প্রবলেম, সীমাবদ্ধতা প্রযোজ্য তো এত বেশি ইম্পোর্টেন্ট না। চাইলে একবার রিডিং দিতে পারো, না চাইলে দরকার নেই। তড়িৎ দক্ষতা বা তড়িৎ সামর্থ্য একটু ভালোমতো পইড়ো। কারণ যেহেতু এটা তোমাদের বইয়ে আছে, তো তড়িৎ দক্ষতা বা তড়িৎ সামর্থ্য থেকে একটা প্রশ্ন দিয়ে দিলেও দিতে পারে। তো তড়িৎ দক্ষতা জিনিসটা ভালোমতো পড়বা। এই যে এক্সাম্পল একটা প্রবলেম আছে, এই প্রবলেমটা ভালোমতো করবা। আশা করি তড়িৎ দক্ষতা নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না, এই ২ টা জিনিস যদি করতে পারো। এরপরে এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা তোমার বুয়েট ভর্তি পরীক্ষায় মোস্ট প্রবাবলি এখানে একবার দেখাচ্ছে, একবার না, অনেকবার আসছে। এই টাইপের প্রবলেম। জাস্ট হচ্ছে অ্যানোড ক্যাথোড চেঞ্জ করে দিছে। বুঝতে পারছো? জাস্ট কি করছে? অ্যানোড আর ক্যাথোড চেঞ্জ করে দিছে। কিন্তু এই টাইপের প্রবলেম বুয়েট ভর্তি পরীক্ষায় প্রচুর আসছে। এরকম দিয়ে বলবে অ্যানোড বিক্রিয়া লেখো, ক্যাথোড বিক্রিয়া লেখো। তারপর ইলেকট্রন কোন দিকে প্রবাহিত হয় লেখো। তারপরে তোমার তড়িৎ প্রবাহ কোন দিকে হয় সেটা লেখো। এই প্রশ্ন বুয়েটে একবার আসেনি, অনেকবার আসছে। একটু ভালোমতো দেখে নিও। আর এই যে প্রলেপের, তোমার হচ্ছে ইলেক্ট্রোপ্লেটিং এর প্রলেপের কনসেপ্ট থেকে বুয়েট ভর্তি পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে। এইটা ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট টপিক। এটা ভালোমতো পড়বা। এই প্রলেপের কনসেপ্টটা। এই প্রলেপের কনসেপ্টটা থেকে বুয়েট ভর্তি পরীক্ষায় প্রচুর, প্রচুর প্রশ্ন আসে। কোনোভাবেই বাদ দিবা না। দেখো এই যে বুয়েট 18-19, বুয়েট 2-3, তারপর এই যে প্রলেপের এই অঙ্কটা খুব ভালো। এটা ভালো একটা কনসেপ্টের অঙ্ক। এই অঙ্কটা একটু কইরো। প্রলেপের কনসেপ্ট কোনোভাবেই বাদ দিবা না। এখানে যতগুলা ম্যাথ আছে আমি বলব যে ভাই একটা ম্যাথও বাদ দিও না। কারণ এই ম্যাথগুলা করলে তোমার এই ফ্যারাডের সূত্রের সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আর সমস্ত কনসেপ্ট যদি ক্লিয়ার হয়ে যায়, ফ্যারাডের সূত্র থেকে ঘুরে পেঁচায় যেভাবেই প্রবলেম আসুক না কেন, তুমি পারবা। আর আমাদের কনসেপ্ট বুক সলভ কোর্সের মানে একটা স্পেশালিটি হচ্ছে আমরা প্রত্যেকটা অঙ্ক ধরে, ধরে করাইছি। যাতে করে তোমাদের একদম ধরো যে এটার পরে আর কোনো কিছু পড়তে না হয়। এখানে ভাই ভালোমতো কইরো। এই যে এই প্রশ্নটা একটা ভালো প্রশ্ন। এটা ওই যে জৈব যৌগের যে কোপ সংশ্লেষণ বিক্রিয়াটা আছে না? ওই কনসেপ্টটা এখানে একটু কাজে লাগে আরকি। ভালো প্রবলেম, একটু দেইখো। দিতে পারে আরকি। তারপরে এই যে তোমার তড়িৎ বিশ্লেষণের পরে ঘনমাত্রা নির্ণয়, এই কনসেপ্টটা ভালোমতো পড়বা। খুব একটা পরীক্ষা আসে নাই, বাট সামনে আসতে পারে আরকি। ইভেন কুয়েটের এমসিকিউ আকারেও আসতে পারে, বলা যায় না। এই ২ টা প্রবলেম ভালোমতো করবা। এই ২৯ নাম্বার প্রবলেমটাই বেশি ভালোমতো করবা। কারণ এই ২৯ নাম্বার প্রবলেম করলে তোমার কনসেপ্টটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। বাদবাকি সব অঙ্কই করার ট্রাই করবা। এখানে কোনো কিছুই বাদ দিবা না। এই যে ফ্যারাডের যে ২য় সূত্র, এই ২য় সূত্রটার কনসেপ্ট আগে পড়বা। তারপরে এখানে যে ৩ টা অঙ্ক আছে, ৩ টা অঙ্ক ভালোমতো করবা। এই ৩৩ নাম্বার অঙ্কটা একটু ভালোমতো কইরো, তাহলে কনসেপ্টটা আরো বেশি ক্লিয়ার হবে। তড়িৎ রাসায়নিক কোষ, এখানে এই তড়িৎ রাসায়নিক কোষে তোমার হচ্ছে হলো আর তড়িৎ বিশ্লেষ্য কোষের মধ্যে ডিফারেন্সটা পড়বা। তড়িৎ রাসায়নিক কোষ আর তড়িৎ বিশ্লেষ্য কোষের মধ্যে ডিফারেন্সটা পড়বা। আমরা জানি তড়িৎ বিশ্লেষ্য কোষে অ্যানোড হচ্ছে ধনাত্মক, ক্যাথোড হচ্ছে ঋণাত্মক। আর তড়িৎ রাসায়নিক কোষে কিন্তু উল্টা। অ্যানোড হচ্ছে নেগেটিভ আর ক্যাথোড হচ্ছে পজিটিভ। এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। এখানে তুমি অ্যানোড বিক্রিয়া দেখবা, মানে অ্যানোড অর্ধকোষ বিক্রিয়া পড়বা, ক্যাথোড অর্ধকোষ বিক্রিয়া পড়বা, সার্বিক বিক্রিয়া পড়বা। আর নির্দেশক তড়িৎদ্বার ২ ধরনের পড়বা। একটা হলো হাইড্রোজেন তড়িৎদ্বার বা মুখ্য নির্দেশক তড়িৎদ্বার, এটা পড়বা। আর এই ক্যালামেল তড়িৎদ্বার পড়বা। এই ক্যালামেল তড়িৎদ্বারের কি, কি পড়বা আমি বলি। এই ক্যালামেল তড়িৎদ্বারের অ্যানোড বিক্রিয়া পড়বা, অ্যানোড বিক্রিয়া, ক্যাথোড বিক্রিয়া আর সার্বিক বিক্রিয়া, এই ২ টা পড়বা। আর অর্ধকোষের শ্রেণীবিভাগ যে ৫ টা আছে, এই ৫ টাই ভালোমতো পড়বা। এই ৫ টা থেকেই তোমার এমসিকিউ এবং রিটেন ২ টাতেই প্রশ্ন আসতে পারে। অলরেডি এখান থেকে কিন্তু ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছে অর্ধকোষের শ্রেণীবিভাগ থেকে। লবণ সেতু ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। লবণ সেতুতে তোমার কোন লবণগুলা ইউজ করা হয় সেটা ভালোমতো পড়বা। এটার মধ্যে KCl সবচেয়ে বেশি উপযোগী কেন? এটার কারণটা শিখবা যে KCl ব্যবহার করা সবচেয়ে বেশি ভালো কেন? আমরা তো লবণ সেতুতে অ্যামোনিয়াম নাইট্রেট, KCl, পটাশিয়াম নাইট্রেট, সোডিয়াম সালফেট সবই ইউজ করতে পারি। কিন্তু এই ৪ টার মধ্যে আবার KCl ব্যবহার করা বেশি উপযোগী কেন? এটার কারণটা ভালোমতো বুঝবা। আর লবণ সেতুর ভূমিকাটা কি? এটাও ভালোমতো পড়বে। এটা কিন্তু আসতে পারে। আর প্রশ্নগুলা সলভ করবা। দ্রবণ চাপ, অভিস্রবণ চাপ একবার রিডিং দিবা। এত বেশি ইম্পোর্টেন্ট না। তারপরে কোষ বিভব বের করার যে সূত্রটা আছে এটা একটু ভালোমতো একবার দেখলেই হয়ে যাবে। কঠিন কিছু না। এরপরে তোমরা পড়বা যেটা সেটা হচ্ছে এই যেটা গিবসের মুক্ত শক্তি এবং কোষ বিভবের মধ্যে সম্পর্ক। এটা একটু ভালোমতো পড়বা। তাহলে নানস্ট ইকুয়েশন এখান থেকে পেয়ে যাবা। আর এই যেটা ডেল্টা জি ঋণাত্মক হলে কি হবে, ডেল্টা জি ধনাত্মক হলে কি হবে, ডেল্টা জি 0 হলে কি হবে, এটা একটু পড়ে নিবা।
এখান থেকে অঙ্কগুলা পড়বা। এই অঙ্কগুলা কিন্তু ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। কোন পাত্রে রাখা যাবে, কোন পাত্রে রাখা যাবে না, এটা কিন্তু খুবই, খুবই ইম্পোর্টেন্ট। এটা শর্টকাটে করবা। শর্টকাটে করার সময় পাত্রটাকে অ্যানোড ধরবা। পাত্রের যে দ্রবণটা আছে সেই দ্রবণটাকে ক্যাথোড ধরবা। তাহলে অঙ্ক শেষ। পাত্র যদি বেশি কি হয়? পাত্র যদি বেশি তোমার সক্রিয় হয় তাহলে রাখা যাবে না। পাত্র যদি কম সক্রিয় হয় তাহলে রাখা যাবে। নানস্ট ইকুয়েশন থেকে প্রতি বছরই ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে। নানস্ট ইকুয়েশনটা খুব ভালো মতো পড়বা। তো নানস্ট ইকুয়েশন পড়ার জন্য তোমার যদি এই যে ৪ টা কনসেপ্ট আছে, এই ৪ টা কনসেপ্ট যদি ভালো মতো পড়ো তাহলে নানস্ট ইকুয়েশন নিয়ে তোমার আর কোনো প্রবলেম হবে না। কিন্তু তোমরা যদি ৪ টা কনসেপ্ট না বুঝে যদি খালি অঙ্ক মুখস্থ করতে যাও তাহলে কিন্তু বিশাল দুঃখ আছে কপালে। এই ৪ টা কনসেপ্ট ভালো মতো পড়বা। এখানে একটা আছে এই ৫ টা। এই ৫ টা ভালো মতো পড়বা। আর এই ধরনের প্রবলেমগুলো সহজে করা যায়। কিভাবে সহজে করবা এটা ভালোমতো শিখবা। যেহেতু সিকিউরিটি আসছে সো কুয়েট এবং বুয়েট প্রত্যেকটার জন্য এটা খুব ভালো একটা কনসেপ্ট। এখানে উদাহরণে যে প্রবলেমগুলো দেওয়া আছে আমি তোমাদেরকে সাজেস্ট করব প্রত্যেকটা প্রবলেম ভালোমতো করার। প্রত্যেকটা প্রবলেম যদি ভালোমতো করো তোমার কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাবে। আর কনসেপ্ট ক্লিয়ার হলে যেই প্রশ্নই আসুক না কেন পরীক্ষায় তুমি পারবা। উদাহরণে কোনো অঙ্ক বাদ দিও না। এখানে খুব ভালোমতো পড়বা। পিএইচ মিটার অত বেশি ইম্পোর্টেন্ট না। তুমি যদি মনে করো যে ভাই আমি একটা কোনো কিছু বাদ দিতে চাই, বাদ দিও। আর এটাকে কি বলা হয়? এই কোষটাকে বলা হয় ঘনমাত্রা কোষ। এই ঘনমাত্রা কোষ কি? এটা একটু ভালোমতো শিখবা। অনেক সময় ভর্তি পরীক্ষায় আসে যে ঘনমাত্রা কোষ কি? অলরেডি মনে হয় আসছে। রুয়েটে আসছে। আর এই ঘনমাত্রা কোষের ক্ষেত্রে কিভাবে তোমার ই-সেল বের করতে হয় এই কনসেপ্টটা ভালোমতো শিখো। এটা অলরেডি কয়েকবার আসছে ভর্তি পরীক্ষায় তোমাদের সময় আসতে পারে। আর পিএইচ মিটার কেউ যদি মনে করো যে ভাই আমি অত বেশি ভালো স্টুডেন্ট না, আমি একটু বাদ দিতে চাইতেছি, তাহলে পিএইচ মিটার বাদ দিও। আর যারা বাদ দিতে চাও না তারা পড়বা। আমি কিন্তু কনসেপ্ট বুক সলভ কোর্সে পড়াইছি। আমি কোনো কিছুই বাদ দেইনি। এখানে প্রবলেমগুলো একটু দেখবা। এখানে জাস্ট আমি একটা অঙ্ক দেখাই দেই। এই অঙ্কটা খুব ভালো একটা কনসেপ্টের অঙ্ক। এখন যে পাবো কিনা তাই জানে। হয়তো মুশকিল। এই প্রবলেমটা একটা ভালো প্রবলেম। একটু পইরো। কনসেপ্ট ক্লিয়ার হবে আরকি। আমার মনে হয় না বুয়েট পরীক্ষায় আসবে। তারপর কনসেপ্ট ক্লিয়ারের জন্য ভালো। যদি কখনো একেবারে কঠিন আসে তাহলে এই টাইপের কোয়েশ্চেন আসে। আচ্ছা, এই প্রবলেমটা খুব ভালো মতো বুঝো। এটা অনেকেই এই জিনিসটা বোঝে না। এটা না বুঝলে কিন্তু অঙ্ক সলভ করা প্যারা। ভালো মতো পড়বা। এই এফ দিয়ে বুঝাই হলো ফরমেশন। ফরমেশন মানে ফরমেশন অফ কপার 2 প্লাস। তাহলে ফরমেশন অফ কপার 2 প্লাস মানে কি? কপার থেকে কপার 2 প্লাস। তার মানে আল্টিমেটলি এটা বের করতে বলছে ডেল্টা জি নোট অফ কপার থেকে কপার 2 প্লাস। ঠিক আছে? তো এই পরিমাণ সরি তড়িৎ রসায়ন যেটা এটা খুবই ছোট একটা চ্যাপ্টার ভাই। তুমি যদি সবগুলা জিনিস একটু ধরে, ধরে কভার করতে পারো এই চ্যাপ্টার থেকে তুমি ফুল মার্ক ক্যারি করতে পারো। আর যদি তুমি কভার মানে না করে যদি এনাই-বেনাই ৪০ ঘন্টা ক্লাস করো তাহলে কিন্তু লাভ হবে না। তোমার যদি কনসেপ্ট বুকে প্যারা থাকে আমাদের ৬ ঘন্টা ক্লাসটা তুমি করো। এটা করলে তোমার আমার বিশ্বাস কনসেপ্ট বুক নিয়ে আর কোনো প্যারা থাকবে না। আর কনসেপ্ট বুক যদি কেউ ভালো মতো করতে পারে কোয়েশ্চেন ব্যাংকে তার কোনো প্রবলেম থাকার কথাই না। চলো আমাদের আজকে দিয়ে আমাদের সাজেশন ক্লাসটা শেষ হলো। আশা করি তোমরা এই সাজেশন ক্লাসগুলো একটু ফলো করবা। আর ফলো করলে আশা করি তোমরা উপকার পাবা।